আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। আমরা কি করব? হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় 4 শিশুর মৃত্যু। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। র্যাশ সিমটম যেগুলোই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হামের মতোই আর কি। অতিরিক্ত বমি আর পাতলা পায়খানাটা বেশি, জ্বরও কমে না, মানে জ্বরটা শরীরে থেকে নামতাছে না। এক সপ্তাহ না পেরোতেই অনিয়মের দায়ে বন্ধ করা ডায়াগনস্টিক ও হাসপাতাল ফের চালু, চলছে ল্যাবের কার্যক্রমও, জানা নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস। ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে তেল বিক্রির নির্দেশনা মানছে না কেউ। চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। যোগান কমের অজুহাতে রাজধানীতে সব রকম মাছের দাম চড়া, 80 থেকে 100 টাকার নিচে নেই কোনো সবজি। পোলট্রি মুরগির দামও বেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই রদবদলে মার্কিন প্রশাসন টালমাটাল। সেনা প্রধান সহ 3 শীর্ষ জেনারেল বরখাস্ত, চাকরিচ্যুতির সংখ্যায় অনেকে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখতে চায় বাংলাদেশ। বলা যায় ডু অর ডাই। সো আমরা প্রস্তুত। দেশবাসীর কাছে আমার বলা, আপনারা আমাদের জন্য জাস্ট দোয়াটা করেন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, দেবাশিস সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। হামের প্রকোপ এবং হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, রোগী অনুযায়ী শয্যা সংকটের কথা জানাচ্ছিলেন আপনি। এটি সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে? আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগটাই কম, কেননা এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগীর উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মহাখালীর সংক্রামক ব্যাধি এই হাসপাতালে যে উপস্থিতি, সেটি আসলে উদ্বেগ জড়িয়েছে। আমি যেমনটি আপনাকে জানাচ্ছিলাম, একই সাথে রাজধানীর মহাখালীর যে আরেকটি হাসপাতাল, ডিএনসিসি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে 251 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত এই অল্প কয়েকদিনে 2 থেকে 3 দিনে প্রায় 400-450 বেশি কিন্তু শিশু, বিশেষ করে শিশু, তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। ফলে রাজধানীর এই হাসপাতালগুলোতে যে হামের রোগীদের, বিশেষ করে শিশুদের উপস্থিতি, হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই নিয়ে একটু আগে একজন চিকিৎসক ডিএনসিসির, তিনি আসলে জানাচ্ছিলেন যে মূলত যেই আক্রান্ত শিশুরা রয়েছেন তাদেরকে অধিকাংশই যারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেননি। ফলে টিকা গ্রহণ না করার ফলে এই শিশুদের মধ্যে যে এই প্রতিরোধ ক্ষমতা, সেটি আসলে তৈরি হয়নি। তৈরি না হওয়ার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, ঠান্ডা থেকে শুরু এবং পরবর্তীতে যে র্যাশ ওঠা শরীরে, সেটি কিন্তু প্রত্যেকটি শিশুর সাথে, আমরা যারা আক্রান্ত রয়েছেন তাদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই এমনটি জানিয়েছিলেন। ফলে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনার যে জায়গাটি, সেটি আসলে সবার জন্য সহায়ক বা সহজ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত একটু আগে আমরা এই হাসপাতালে, অর্থাৎ মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের যে রিপোর্ট
পরিচালক রয়েছেন তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তারা চেষ্টা করছেন, যদিও তাদের এখানে জনবল সংকট রয়েছে, অপ্রতুল ব্যবস্থা রয়েছে, তার মধ্যেও তারা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু সেই যে প্রচেষ্টাটি রোগীদের যে সর্বোচ্চ যে সেবা দেওয়ার সেটি আসলে চেষ্টা করে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে চিকিৎসকদের পক্ষ থেকে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে বাবা মাকে খুব তাড়াতাড়ি সচেতন হতে হবে এবং তাদেরকে এই হামাক্রান্ত শিশু যারা রয়েছেন তাদেরকে যত্ন নেওয়াটা খুব জরুরি এবং যত দ্রুত সম্ভব সেখানে আসলে তাদেরকে শনাক্ত করে সেই চিকিৎসার ব্যবস্থার আওতায় আনা জরুরি। বিশেষ করে ঢাকার বাইরে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় যে চিকিৎসা প্রদানের জন্য যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই যে চিকিৎসা ব্যবস্থাটি সেটি আসলে শুরু করাটা জরুরি বলেও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য। এবারে চট্টগ্রামে যাচ্ছি, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী কি ভর্তি হয়েছে? চিকিৎসার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, গত 24 ঘন্টার খবরে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে কোনো হাসপাতালে আসলে কোনো রোগী ভর্তি হয়নি। দুঃখিত, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হাম শনাক্ত গত 24 ঘন্টায় তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। জেলা সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য সেটি অনুযায়ী মূলত আমরা দেখতে পেয়েছি গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত না হলেও সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে বেশ কিছু রোগী আসলে ভর্তি হচ্ছেন এবং প্রাইভেট হসপিটালগুলোর ওপিডি অর্থাৎ আউটডোর যে ডিপার্টমেন্ট রয়েছে সেই আউটডোর ডিপার্টমেন্টে মূলত আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের বেশ ভিড় অর্থাৎ বাড়তি ভিড় দেখা যাচ্ছে এবং সবগুলো রোগীর ক্ষেত্রে অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে আমরা একই ধরনের উপসর্গ দেখতে পাচ্ছি, যেমন শুরুর দিকে তীব্র জ্বর যেমন থাকে, পাশাপাশি কাশির যে ব্যাপারটি সেটি থাকে, আর নিউমোনিয়ার ভাব এ তো রয়েছেই। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রামে হামে উপসর্গ আক্রান্ত যে রোগীগুলো যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে, যেমন গায়ের রেশের কথা বলা হচ্ছে, সেটি প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। আর প্রস্তুতির কথা যদি বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে শুরু থেকেই কিন্তু হামের প্রাদুর্ভাব যখন থেকে শুরু হয়েছে তারা একটি হাম কর্নার করেছে অর্থাৎ শিশু ওয়ার্ডের পাশেই, এবং প্রাইভেট হসপিটালগুলোতেও আসলে যেহেতু প্রাইভেট হসপিটালের শক্তি সামর্থ্য এ পর্যায়ে সবচেয়ে বেশি, তারা যেমনটি করছে যে তারা শিশু ওয়ার্ডের পাশাপাশি অর্থাৎ এইচডিউ যেটি রয়েছে সেটিতে আসলে তারা সেফটিক জোন করেছে, একেবারে নিবিড়ভাবে যেভাবে পরিচর্যা করতে হয় তেমনটাই আসলে তারা করছেন। প্রাইভেট হসপিটালগুলোর প্রস্তুতি কিন্তু বেশ সার্বিকভাবে ভালো। আর মৃত্যুর খবর যদি বলতে হয়, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে 3 শিশুর মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হয়েছে এ যাবৎকালে 8 জনের, তাদের মধ্যে 6 জন চট্টগ্রামের বাসিন্দা এবং বাকি 2 জন অন্যান্য জায়গার। সব মিলিয়ে বলা চলে প্রস্তুতির বিষয়টি বেশ ভালো, প্রস্তুতি বেশ ভালোভাবে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আসলে ব্যাপক জোরদার পরিস্থিতি জারি করা হয়েছে হামকে কেন্দ্র করে। এ ছিল আমার কাছে চট্টগ্রামের হামের খবরাখবরের সর্বশেষ খবর। ধন্যবাদ রিফাত যুক্ত হওয়ার জন্য। 7 দিনও যায়নি স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের এই 4 বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানিক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও, অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা।
বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন নেয় এটা দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। 2 দিন পরে এটা খুলে গেল, তো 2 দিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, 2 দিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানির তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, কোথাও পাম্প বন্ধ তো কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি। চৈত্রের গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত এই সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। আমি আসছি রাত্রে 12টা বাজে, রেবন গেট থেকে সিরিয়াল এসেছিলাম। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখন এই পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো সারা রাত এখানে ছিলাম, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই। তেলের জন্য মনে করেন সকাল 4টার সময় থেকে এই যে আমরা এখন পর্যন্ত আছি, আমরা গাড়ি রেখে কোথাও যাইতে পারি না। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না, আমরা ঠিকমতো একটু ঘুমাইতে পারতাছি না। আমি সকাল 6টায় আইছি, আজকে আমার অফ ডে, কিন্তু এই যে আইসা এখনো তেল দিতেছে না, তেল দেওয়া বন্ধ হচ্ছে, বিকালে দিবে। তেল সরবরাহের খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাব্বি সিদ্দিকের কাছে, তিনি আছেন রাজধানীর মতিঝিল এলাকায়। রাব্বি, দুপুর নাগাদ তো ডিপো থেকে তেল পৌঁছায় পাম্পগুলোতে, কেমন দেখছেন সরবরাহ পরিস্থিতি? দেবাশিস, প্রথমেই একটু বলতে চাই যে আমি যে সমস্ত পেট্রোল পাম্প সরজমিনে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কোনো ধরনের ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্রের কোনো ধরনের কোনো বালাই ছিল না। আসলে যারাই লাইনে দাঁড়িয়েছেন তারাই কিন্তু তেল নিতে পেরেছেন। আর এখন যেহেতু নামাজের সময়, শুক্রবার জুমার নামাজ, এবং সেই জুমার নামাজের কারণে অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে আসলে একটা বিরতি চলছে। আমি যেমন আছি এখানে রহমান ফিলিং স্টেশন, মতিঝিল বাণিজ্যিক এলাকায়। এই ফিলিং স্টেশনটি জুমার নামাজের কারণে কিন্তু পেট্রোল দেয়া বন্ধ আছে, আর এই ফিলিং স্টেশনে কিন্তু নেই অকটেন, এবং সেই কারণে আসলে ওইরকমভাবে যে গাড়ির যে জট, সেই জটটি নেই। প্রাইভেট কারের কোনো ধরনের কোনো জটলা নেই, সিরিয়াল নেই। এখানে দেখতে পাচ্ছেন যে রোদে দাঁড়িয়ে যারা আছেন মোটরসাইকেল এখানে দাঁড় করে রেখেছে, আর যারা মোটরসাইকেলের চালক তারা কিন্তু ছায় আছেন। আপনি জানেন যে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে হিট স্ট্রোকের ঝুঁকি আছে। 12টা থেকে 3টা পর্যন্ত খুব কঠোর প্রকট রোদে না দাঁড়িয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং সেইটি কিন্তু সবাই জানে না। কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের যে এই মেসেজটি আমি ব্যক্তিগতভাবে অনেক চালককে বলেছি, যেহেতু এখন বন্ধ আছে পেট্রোল দেওয়া, সেক্ষেত্রে আপনারা ছায়ায় গিয়ে দাঁড়াবেন। এখানে কিছু চালক আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছেন, এখন কখন এসেছেন আর কতটা আশাবাদী? আমি এসেছি 11টা বাজে, সিরিয়াল দিছি 11টার থেকে এখন ধরেন 1টা কত বাজে সঠিক খেয়াল নাই। নামাজের পরে তেল দেবে, আর ধরেন 1 ঘন্টা ওয়েট করা তো কি, এরা আপনিও জানেন, সবাই আমরা জানি, ওয়েট মানুষের জন্য অপেক্ষা করা যে কোনো জিনিসের জন্য খুবই দুষ্কর। কিন্তু পাম্পে, প্রত্যেকটা পাম্পে যদি 200 টাকা করে যদি আমাদের তেল দিত সবাই মিলে, তাহলে এই জিনিসটা থাকতো না। কারণ অনেক পাম্পে মজুদ আছে,
কারণ সরকারি হিসাবে মজুদ আছে, কিন্তু সবাই 200 টাকা করে তেল দিক। আমরা ধরেন যে যারা গাড়ি চালায় বা রাইড শেয়ার মানে যে যাই করুক নিত্য নতুন পরিবহনের কাজের জন্য ডেলি 200 টাকা তেল যদি প্রত্যেকটা পাম্পে পায় তা মানুষ মজুতও করবে না, আর ধরেন এরকম গ্যাঞ্জাম হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। শুনছিলেন দেবাশিস আসলে একজন মোটরসাইকেল চালকের বক্তব্য। ধন্যবাদ রাপি যুক্ত হবার জন্য। এবারে যাচ্ছি সহকর্মী এম.এ. আজিজের কাছে। তিনি রয়েছেন রাজধানীর নিকুঞ্জ এলাকায়। আজিজ, তেল সরবরাহের সার্বিক চিত্রে কি কোনো পরিবর্তন এলো? ধন্যবাদ দেবাশিস। সহকর্মী রাব্বি সিদ্দিকী যেমন জানাচ্ছিলেন তার সেখানে তেল বন্ধ রয়েছে, তেল সরবরাহ বন্ধ রয়েছে জুমার নামাজের কারণে। কিন্তু আমি এখন আছি নিকুঞ্জ ফিলিং স্টেশনে, এখানে তেল সরবরাহ বন্ধ নাই। এখানে কিছুক্ষণ আগেই 22,000 লিটার অকটেন এবং 22,000 লিটার ডিজেল এসেছে এবং আসার পরপরই মূলত এখান থেকে যারা দীর্ঘ লাইনে আছে তাদের জন্য তেল সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র রোদের মধ্যে, চৈত্রের তাপ প্রবাহের মধ্যে দীর্ঘ সারি যারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, সকাল থেকে দাঁড়িয়ে আছেন অনেকে, তাদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনি এখানে প্রাইভেট যানবাহনগুলো নিয়েও যারা দাঁড়িয়ে আছে তারাও অনেকে সকালবেলা এসেছেন, অনেকে ভোর রাতে এসেছেন, তাদেরও দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে বেশ কয়েকটি বুথ থেকে তেল দেওয়ার কারণেই মূলত খুব তড়িৎ গতিতে এখানকার যারা অপেক্ষারত ছিলেন তারা তেল পাচ্ছেন এবং যারা তেল পাম্পের মালিক বা কর্মকর্তা যারা এখানে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তেল থাকবে তারা ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে যাবেন এবং যদি কেউ তেল না পায় তাদেরকে মূলত আগামীকালের জন্য আবার অপেক্ষা করতে হবে, আবার লাইন ধরতে হবে। তবে এই গরমের মধ্যে যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা বেশ ভোগান্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এই গরমের মধ্যে তারা অবশ্য নানান রকম রোগে হয়তো আক্রান্ত হয়ে যেতে পারেন, সেই সংখ্যা থেকেই তারা এখানে দাঁড়িয়ে আছেন। তারপরেও যেহেতু তেল নিতে হবে সেই কারণেই মূলত তারা এখানে দাঁড়িয়ে আছেন। তবে এই গরমের মধ্যে এটি তাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। তারপরও নিরুপায় হয়ে এখানে দাঁড়িয়ে আছেন তেলের জন্য। দেবাশিস, ধন্যবাদ আজিজ যুক্ত হবার জন্য। এবারে যাচ্ছি চুয়াডাঙ্গায়। আজ থেকে ফুয়েল কার্ড দেখিয়ে নিতে হবে জ্বালানি তেল, কিন্তু অনেকেই নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, নো কার্ড নো ফুয়েল কার্যক্রমে কতটা বাস্তবায়ন দেখছেন? দেবাশিস, সারাদিন ঘুরেও আমরা নো কার্ড নো ফুয়েলের কোনো বাস্তবায়ন দেখিনি, যার ফলে একেবারে বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন উপজেলার মানুষ তারা এই চুয়াডাঙ্গা শহরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেইগুলো হাজির হয়েছিলেন এবং সকাল থেকেই তারা লাইন দিয়েছিলেন। লাইন দেওয়ার পরে এখন যেটি হওয়া ঠিক সেটি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ফিলিং স্টেশনেই তেল শূন্য হয়ে পড়েছে এবং যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা অনেকে তেল পেয়েছেন, অনেকে তেল পায়নি। এক প্রকার বিক্ষুব্ধ এখানকার জ্বালানি গ্রাহকরা, তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে আগামীকালের জন্য আবার অপেক্ষা করতে হবে, আবারও সিরিয়ালে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে। আমরা কথা বলেছিলাম প্রতিটি পাম্পে প্রশাসন কর্তৃক যে নিয়োগকৃত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে। তারা যেটি বলছেন যে ফুয়েল কার্ড নিয়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল যে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে এবং কার্ড বিতরণের পরে সে ফুয়েল কার্ড দেখিয়ে জ্বালানি সংগ্রহ করতে পারবেন, এটি কবে থেকে চালু করবে এটি আসলে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই সভা হয়েছিল, জরুরি সভা, সেই সভায় বলা হয়েছিল যে আগামী 30 এবং 31 মার্চ এবং পরবর্তীতে সেই সময় বাড়িয়ে 1 এবং 2 এপ্রিল পর্যন্ত কার্ড সরবরাহ করা হবে এবং 3 এপ্রিল অর্থাৎ আজ থেকেই কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল ক্রয় বিক্রয় করা হবে কিংবা তেল কিনতে পারবেন গ্রাহকরা। কিন্তু সেই কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই নিয়ম মানতে হবে, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত প্রায় 37,000 লিটার ডিজেল জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। বন্দর কর্তৃপক্ষ জানায় কোরবান আলী শাহ নামের একটি লাইটার জাহাজ থেকে জ্বালানির এই মজুদ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন একটি চক্র নদীপথ ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল।
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মজুত করা প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গত রাত 2টার দিকে সাহেবনগর বাজার থেকে এসব তেল জব্দ করা হয়। পুলিশ জানায় লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার কথা ছিল। মধ্যরাতে সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় থানা হেফাজতে নেওয়া হয় লরিটি। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালনার সময়। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত 9টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় 3 ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে। পিচ্ছতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। ব্যাংকে লেনদেন চলবে 3টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে, আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। সরকারি খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের সেটা আরও 30% কমানো হচ্ছে। ইকোনমি তো অনেক জটিল, সেগুলোর ভিতরে আর কি জিনিস করা যায় সেগুলোর জন্য সরকারের প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে, সে ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চৈত্র মাসে নদী জলাশয়ে পানি কমার ধাক্কা মাছ বাজারে। রাজধানীতে চাহিদার তুলনায় যোগান কম হলে সব মাছের দর বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। চাপ বেড়েছে চাষের জাতে। ব্যবসায়ীরা জানালেন, ঈদে যারা কেনাকাটা করেননি এখন মাসের শুরুতে তারা মাছ বেশি কিনছেন। তাই বাজার চড়া, যদিও উপকূলের বাস্তবতা ভিন্ন। আরও জানাচ্ছেন সহকর্মীরা। বহুদিন পর রাজধানীর কারওয়ান বাজারের যে মাছের দোকানগুলো সেগুলো বেশ সরগরম। যেহেতু মাসের শুরু, প্রচুর মানুষ বেচাকেনা করছেন, কিন্তু এখানে বেচাকেনা যতটা না হচ্ছে তার থেকে ক্রেতার সাথে বিক্রেতার বিতর্ক হচ্ছে। কারণ কি? কারণ দাম বেড়ে গিয়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেশি চাইছেন ব্যবসায়ীরা। তবে একটি বড় পার্থক্য হচ্ছে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম স্বভাবতই একটু বেশি বেড়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে চাষের মাছের উপর এক ধরনের বাড়তি চাপ পড়ছে। পানি কমে গেছে, মাছের ডিম হয়ে যেতেছে, আপনার এখন বড় মাছটা কম, এই জন্য আপনার বড় মাছের দাম 100 থেকে 50 টাকা কেজিতে পাচ্ছে। পাঙ্গাস মাছ আগে 160 থেকে 150 খাইতে পারতে পারেন, এখন 200 টাকা, 190 টাকা। তেলাপিয়া মাছের সাধারণ মাছ 130-20 টাকা, 150 টাকা, 60 টাকা। এই মুহূর্তে বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দামে এক ধরনের আবিশ্বাস রয়েছে। দাম এই মুহূর্তে যেহেতু সব মাছেরই বাড়ছে, ইলিশের উপরেও কিন্তু বাড়তি চাপ পড়ছে এবং 2800 থেকে 3000 টাকা কেজি কিন্তু বড় মাছগুলোর ক্ষেত্রে চাওয়া হচ্ছে। এই মাছের বাজার স্বাভাবিক হতে আরও অন্তত 2 মাস সময় লাগবে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়তে হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা হাওড় অঞ্চলের খবর জানতে চলে আছি নেত্রকোনায় সহকর্মী কামাল হোসাইনের কাছে। আমি আছি নেত্রকোনা শহরের জয়ের বাজারে। যে জয়ের বাজারে মাছের যে আড়ত, সেই আড়তগুলোতে আমি দেখছি যে আসলে হাওড় অঞ্চলে আমাদের যে মাছগুলো ধরা হয় সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিক্রেতারা জানিয়েছেন যে এই মাছগুলো অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি দামে তারা কিনছেন এবং বেশি দামে বিক্রি করছেন। মাছ কম থাকলে বাজার একটু খারাপ হয়, আর নাহলে তো বেমি দেয়। সব সময় তো আর বেশি দেয় না, সিজনালি মাছের দামটা আপ ডাউন করে। মাছগুলো ক্রেতারা কিনছেন, অনেকটা দাম তারা বেশি দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
অনেক দাম, এদিকে 1400 টাকার মাছ 1400 টাকা দিয়ে কিনতে হচ্ছে। মাছের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে, এতে গ্রাহক খুব কষ্টে আছে। এখন আমরা চলে যাবো ভোলায়, সেখানে আছেন আমাদের প্রতিনিধি জুয়েল শাহ। আপনাকে ধন্যবাদ। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ভোলার কয়েক লাখ মানুষ, আর এটির প্রভাব পড়েছে ভোলার মাছ বাজারে। বিক্রেতা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন মাছের সরবরাহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, তবে ক্রেতা সংকটের কারণে মাছের দাম কেজি প্রতি 2 থেকে 500 টাকা কমেছে বলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এটা ধরুন 400 টাকা বেশি, যখন 300, এটা 500 টাকা বেশি, যখন 400, বাজার ড্যাম কাস্টমার কম। এখন মোটামুটি একটু মাছ ভালো পড়ে, ওই হিসাবে যেগুলো 650 গ্রাম 700 গ্রাম আছে, এগুলো 1600 টাকা 1700 টাকা কেজি বিক্রি করি। যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমলেও এখনও তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে মাছের দাম। ভোলায় যে মাছের সরবরাহ সেখানের তুলনায় মাছের দামটা একটু বেশি। এই মাছের দাম আমাদের কেনার কথা যেই দাম, এই দাম আমরা পাচ্ছি না। এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে, আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 100-এর উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালী আর দেশি মুরগির দরও চড়া, তবে কিছুটা নাগালে ব্রয়লারের দাম। ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার, তবে তা আর সপ্তাহখানেকের বেশি টিকল না, কেননা আবারও চড়তে শুরু করেছে দাম। প্রায় সব রকম সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কদিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল 60 টাকাতেই, এখন তার দাম হাঁকা হচ্ছে 80 টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙা আর চিচিঙ্গা 120। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে, তারই প্রভাব পড়েছে বাজার দরে। কাকল 200 টাকা কেজি, এগুলা নতুন আসতেছে এই জন্য দাম বেশি। যেমন ঝিঙ্গা 100 থেকে 120 টাকা কেজি দাম বেশি। আর পটল এগুলো নতুন গভর্নমেন্ট সিজনে এগুলো দাম কম, 80 টাকা, ভেন্ডি 80 টাকা। ক্রেতা কম ছিল তার জন্য ওরা কমই বিক্রি করছে, তার জন্য আমরাও কমে বিক্রি করছি। 60 টাকা 50 টাকা এরকম বিক্রি করছি। যখন আবার গ্রাম থেকে মানুষ ঢাকা শহরে লোকজন সব আসতেছে, তখন আবার এদিকে মালের দামও বাড়তেছে। এদিকে সরবরাহ সংকটে এক লাফে অনেকটা বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। সোনালী কিনতে গুনতে হচ্ছে 440 টাকা পর্যন্ত, দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে 750 থেকে 800 টাকা। তবে ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকাতেই। যে প্রোটিন দরকার, এটা গরু, খাসি, মুরগি এই তিনটার মধ্যে থেকে আসে। তিনটাই অনেক দাম, গরিব মানুষ কিনে খেতে সপ্তাহে তো আমার মনে হয় কিনে খেতে পারে না। মুরগিওয়ালারা বলছে যে যাদের টাকার কোনো মায়া নাই তারাই শুধু মুরগি কিনবে। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে, অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন, তারই প্রভাব পড়েছে উৎপাদনে। ফার্মে মুরগি উড়াইছে না, ওই যে আগে যে ফার্মওয়ালারা লস দিচ্ছে ওই বয়ে আর চালানে উড়াই নাই, এই জন্যই মুরগি খাইছে। আবার যখন মুরগিটা উড়ানি শুরু করবো আবার এটা আস্তে আস্তে কমে আইব। আগে শুক্রবারে বিল লেগে থাকতো, এখন আর ওইরকম সেল নাই। কারণ আমার ব্রয়লার আজকে 80-85 টাকা বিক্রি করতেছি, প্লেয়ার আমরা 330-40 এরকম বিক্রি করতেছি। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময় বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের উপর বাড়তি চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান, ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 10 থেকে 15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। এগুলা এখনো টিপ দিলে আপনার দুধের মতো কিছু বাইরে, কিন্তু চাউলের মতো কিছু এখনো আসে নাই। তো এগুলা পানি নিচে গেলে হয়তো আপনার আর ক্ষতি হবে। এটা একটা সুইচ গাট না দিলে আর সম্ভব না, কারণ যে পানি আওয়ার যে পানি কমতেছে না, বৃষ্টি হলে খালি বাড়ে ওই আওয়ার তো যত কিছু করে আল্লাহ না লাইতে লাগবার মতো না। ডিজিটাল যুগে চিঠি আর
ডাকটিকিটের ব্যবহার কমেছে। তবে শখের সংগ্রহে এখনও টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। সারা বিশ্বের ডাকটিকিট সংগ্রহ করে ব্যতিক্রমে এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির। মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়। মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই, আমাদের বাসা পুরো সব লুট হয়ে গেছিল আর কি। 79-এর দিকে ঢাকায় এসে, আমি ঢাকায় আসলাম, তখন থেকে জানলাম যে ডাক পোস্ট অফিসে আলাদা একটা ব্যুরো আছে, ফিলাটেলিক ব্যুরো, যেখানে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, স্মারক ডাক টিকিট। ওইখান থেকে আবার শুরু করলাম। গোলাপ ফুল, তাজমহল, ঐতিহাসিক স্থাপনা, লাভ বা হার্ট থিম, এমনকি ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে আলাদা সংগ্রহ। স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলা হয়। ফিলাটেলি থেমে নেই, আছে, এবং আমরা এটা ধরে রাখছি। এখন নেক্সট জেনারেশন কি হবে জানি না। স্কুল প্রোগ্রামে কিন্তু আগ্রহী পাওয়া যায়, আগ্রহী পাই না আমরা। ওই স্কুলের যে হেড, তারা মনে করে ডাক টিকিট নিয়ে আবার কী হবে। শখটাকে ছড়ায় দিতে গেলে আমাদের স্কুল কলেজগুলোর ভূমিকাও থাকতে হবে। ডাক টিকিট কি, কেন করবে, আর হলো কীভাবে উপস্থাপন করবে, এই জিনিসগুলোই আমরা ধারণা দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 42 দেশে প্রকাশিত ডাকটিকিটও আছে তার কাছে। বাংলাদেশের প্রকাশিত প্রায় সব ডাকটিকিট রয়েছে তার সংগ্রহে। এমনকি ছাপার ভুল থাকা বিরল স্ট্যাম্পও আছে। আমি আবার ওই অ্যাডভাইজারি বোর্ডে আছি, ডাক বিভাগের ফিলাটেলি বিষয়ক অ্যাডভাইজারি বোর্ড। তো সেখানে আমাদের ডিজাইন দেখানো হয়, সাবজেক্ট অনেক সময় দেখায় না। তো এরকম কিন্তু মজার কিছু ভুল আছে। মজার ভুল বলতে, একটা স্ট্যাম্পে আপনার বাংলাদেশের নামই দেয়নি, কয়েকদিন পরে উইথড্র করছে, করে আবার ছাপাইছে। ডক্টর ইউনুস, যিনি এখন এসেছিলেন, উপদেষ্টা ছিলেন, ওনার স্ট্যাম্পে তো আরও মজার ভুল। উনি পুরস্কার পাইছেন হলো শান্তির জন্য, আর ওনার স্ট্যাম্পে ছবি দিল এই মেডিসিনের পদক। তা আমি ডাক বিভাগের ডিজিকে জানালাম যে এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, এটা স্ট্যাম্প তো শুধু দেশে না, এটা আন্তর্জাতিক, সব দেশে যাবে, তো এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ভুল। এরপরে ওইটাও উইথড্র হয়েছিল। ইংল্যান্ডে প্রকাশিত পৃথিবীর প্রথম ডাকটিকিটও রয়েছে তার সংগ্রহে। বাংলাদেশ নামে প্রথম 8টি ডাকটিকিট প্রকাশ হয় 1971 সালের 29 জুলাই। দিনটিকে ডাকটিকিট দিবস হিসাবে উদযাপনের উদ্যোগও নেন তিনি। আমি একটা কাজ করছিলাম আমার কমিটিতে প্রস্তাব দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের যাত্রা যেহেতু 29শে জুলাই শুরু ডাকটিকিটের, তাহলে অনেক দিবসই তো উদযাপন হয়, একটা ডাকটিকিট দিবস কেন করা যায় না। বিমান মল্লিক যে বললাম, উনি আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি তো প্রথমটা করছিলেন, তো আমরা তো ডাকটিকিট দিবসে প্রচলন করছি, এবং সেখানে যদি আপনি আরেকটা ডিজাইন করে দেন। ডাকটিকিট শুধু শখ নয়, একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, এমন বিশ্বাস থেকেই নতুন প্রজন্মকে ফিলাটেলিতে আগ্রহী করতে চান এই সংগ্রাহক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক জান্তা প্রধান মিন অং লাইং। শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে এই পদে বসার জন্য সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কাগজ কলমে বেসামরিক সরকার বলা হলো মূলত চলতি বছরের বিতর্কিত নির্বাচনে জান্তা অনুগতরাই
পার্লামেন্ট সদস্য হয়েছেন। 2021 সালে সূচি প্রশাসনকে হটানোর মাধ্যমে ক্ষমতা দখল করেন 69 বছরের জেনারেল। 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও তা আয়োজন করতে লাগলো 5 বছর। এই দীর্ঘ সময় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে অস্থিতিশীল মিয়ানমার। ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল মার্কিন প্রশাসন। সেনাপ্রধান সহ একসাথে 3 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ব্রিসকল ও শ্রমমন্ত্রী লরি শাভেজো। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন ট্রাম্প। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় চাপের মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, নাকি ইরানে পরমাণু হামলার মতো কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? জনসম্মুখে ইরানকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকার কাঠামো ভেঙে দেওয়ার দাবি তার। তবে রণক্ষেত্রের বাস্তবতা বলছে, যৌথ বাহিনীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনও লড়াই করে যাচ্ছে তেহরান। দিচ্ছে জোরালো জবাবও। বলা হচ্ছে, ইরানের অনড় অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ঘরে বাইরে বেশ চাপেই আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই নজিরবিহীন রদবদলে সাক্ষী মার্কিন সামরিক বাহিনী। চিফ অব আর্মি স্টাফ র্যান্ডি জর্জকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও 2 জেনারেল, ডেভিড হোডনে ও উইলিয়াম গ্রিন জুনিয়রকেও। সাম্প্রতিক ইতিহাসে সামরিক নেতৃত্বে যুদ্ধকালীন সবচেয়ে বড় রদবদলের ঘটনা এটি। 3 জেনারেলকে বরখাস্তের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি পেন্টাগন। যখন ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন এমন পদক্ষেপ হেগসেথের। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধরত একটি দেশের সামরিক বাহিনীতে রদবদল তৈরি করতে পারে অস্থিরতা, যার প্রভাব পড়তে পারে সরাসরি রণক্ষেত্রে। বার্তা সংস্থা রয়টার্স সহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, জোর আলোচনা চলছে FBI ডিরেক্টর কাশ প্যাটেলের বরখাস্তের বিষয়েও। এছাড়াও দায়িত্ব হারাতে পারেন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ব্রিসকল। প্রশ্ন উঠছে, তবে কি ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন? হোয়াইট হাউসে যাওয়ার 16 মাস না হতেই সরকারের অন্যান্য পদেও নিজের দেয়া নিয়োগ বাতিল করছেন ট্রাম্প। বৃহস্পতিবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। এছাড়া শ্রমমন্ত্রী লরি শাভেজকেও বরখাস্ত করা হতে পারে। কংগ্রেসকে উপেক্ষা করে যুদ্ধ সংঘাতে জড়ানো, কঠোর অভিবাসন নীতিসহ বেশ কিছু ইস্যুতেই এবার বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি সেই চাপ সামলাতে গিয়ে ট্রাম্পের ব্যর্থতার বলি হচ্ছে তার প্রশাসনের কর্মকর্তারা? শুরু হয়েছে জল্পনা। এমনকি ইরানে পরমাণু হামলার মতো কঠোর সিদ্ধান্ত নিতেই এমন রদবদল করছেন কিনা মার্কিন প্রেসিডেন্ট, এ ধরনের ইঙ্গিত দিচ্ছেন অনেক বিশ্লেষক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের মহরণে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন হেড কোচ মার্ক কক্স। আর দল হিসেবে মাঠে নেমে নতুন মাইল ফলক গড়ার প্রত্যয় অধিনায়ক মিঠু চৌধুরীর। সাম্প্রতিক সময়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে আলোচনার মূল কেন্দ্রে থাকে বাংলাদেশ ও ভারত। অনূর্ধ্ব 20 শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি এই 2 দেশ। নীল জলরাশির সামনে সোনালী ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফাইনালের দামামা। মূল লড়াইয়ে নামার আগে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেয় 2 দলের কোচ ও অধিনায়ক। ভারতকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে মার্ক কক্সের। ভারত নিঃসন্দেহে খুব ভালো দল, নিজেদের যোগ্যতা প্রমাণ করেই ফাইনালে এসেছে তারা। তবে দল হিসেবে আমরাও বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি প্রতিযোগিতামূলক ফাইনাল উপভোগ করবেন ভক্তরা। ভারতের বিপক্ষে ফাইনালকে ডু অর ডাই বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। বলা যায় ডু অর ডাই। সো আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সব কিছু বলবো। তো এতটুকুই আপনাদের কাছে বলতেছি, দেশবাসীর কাছে আমার বলা, আপনারা আমাদের জন্য জাস্ট দোয়াটা করেন। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন রোনান সুলিভান, আর সেমিফাইনালে তার ভাই ডেকলান সুলিভানও দেখান নিজের পারদর্শিতা। সকলে মিলে বাংলাদেশে মাঠে নামতে দল প্রস্তুত আছে বলে জানান মিঠু।
রোনাল আছে, ডেকনাল আছে, ইব্রাহিম আছে এবং আমার লোকাল প্লেয়াররাও আছে, সবাই এক। আমি সবার কাছে আশাবাদী করব সবাইকে সমান চোখে দেখা হোক। সবাই ফুটবলার, সবাই নিজের পারফর্মটা বেস্ট করে এখানে সবাই বেস্ট দিতেছে। কোচ যাকে মনে করতেছে যে এ খেললে বাংলাদেশের জন্য বেস্ট হবে, সে এখানে খেলতেছে। প্রতিপক্ষ যখন ভারত, তখন নিজেদের সেরাটা দিতে আরও একবার মুখিয়ে টিম বাংলাদেশ। তবে অপ্রাপ্তিতে নয়, বরং সোনালী ট্রফিটি ছুঁয়ে আনন্দ অশ্রুতে ভেসে যেতে চায় পুরো দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্রাবিয়েল গ্রাফিনা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতায় এই সিদ্ধান্ত নেন তিনি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে হেরে এবারের আসরে খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। এরপরই গ্রাফিনাকে সরে যাওয়ার অনুরোধ করে ইতালি সরকার। নতুন সভাপতি নির্বাচনের জন্য আগামী 22 জুন বিশেষ এক সভা করবে FIGC। সবশেষ 2014 সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। 2006 সালে চতুর্থবারের মতো বিশ্বসেরা হওয়ার পর মূল পর্বে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছেন তারা। এদিকে জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক গোলরক্ষক বুফনও সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।